এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বয়স ম্যাচ করানোর জন্য কিছু কিছু জায়গায় এডিট করা হবে। নতুন তো একটু একটু ভুল হয়। বয়স মেলাতে 12টা বেজে গেছে। আগের পার্ট একটু কারেকশন করব। সরি ফর দ্যাট। চোখের সামনেই পূর্ব সময় দেখা মানুষটাকে দেখে বুকের ভেতর ঝনঝন করে বেজে ওঠে। সিনথিয়া নীলের চোখে চোখ রেখে বিস্ময়ে হা হয়ে থাকে কিছুক্ষণ। চেনা মানুষকে চোখের সামনে নিজের ভাই রূপে দেখে নিজেই থ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, তো তুমি? দুজন আপন মানুষ, রক্তের সম্পর্কের মানুষের 23 বছর পর মুখোমুখি দেখা। নীলও যদিও দূর থেকে 2-1 বার দেখেছিল, সিনথিয়া দেখেছে অহরহবার। কখনো স্টেডিয়ামের পাতা চেয়ারে দূরে কোথাও বসে, কখনো টিভিতে ব্যাট হাতে, কখনো বল হাতে, কিন্তু দেখে যেত। সিনথিয়া আঙ্গুরের মধ্যে থাকে কিছুক্ষণ, তারপর থমথমে গলায় বলে, না মানে আপনি? উঠে দাঁড়ায় নিলয়। সিনথিয়া উপরে চোখ তুলে তাকায়। আগাগোড়া মিলে রাফসান বিশাল আকৃতির মানুষ। চুলগুলো বাড়তে বাড়তে ভ্রু ছুঁয়েছে, ভ্রুয়ের সাইডের সামান্য কাটা দাগ। অবহেলায় বেড়ে ওঠা চাপ দাড়িতে ফর্সা গাল চাপা পড়ে গেছে। নিজের চেহারার সাথে কোনোভাবেই মিল পায় না সিনথিয়া। নিঃসন্দেহে নিলয় আর 5টা পুরুষের চেয়ে সুদর্শন। নিলয় 2 পা এগিয়ে আসে। বসে থেকে সিনথিয়া আকাশ পানে যেন তাকিয়ে আছে। নিলয় বলে, আপনি হয়ে গেলাম। না আসলে তুমি তুমি কি করে আমার ভাই হতে পারো? ডকুমেন্টগুলো চেক দে, সব প্রুফ আছে। আমি তোর ভাই। পৃথিবীর সব মিথ্যা হতে পারে, তবে এটা সত্য, তুই আমার বোন, ছোট পাখি। কিন্তু তুমি দেখতে। মা ফরেনার ছিল, বাবা মা মিক্সড, আমি আর তুই শুধুই বাবা। ওয়েট পিক দেখাচ্ছি। রাফির ফোনের স্ক্রিনে থাকা ছবিটির দিকে তাকায় সিনথিয়া। তার চোখের মতোই বড় বড় চোখ। তার ভ্রু যুগলের কালারটা প্রায় সেম। পুরোটা মিল না থাকলেও কিছুটা মিল তো আছে তার বাবার চেহারার সাথে। প্রথমবারের মতো জন্মদাতা বাবার ছবি দেখে 2 চোখে পানি টলমল করে। চোখের সামনে তার ভাই, তার পুরো ইতিহাস আজ খোলা ডায়েরি। সিনথিয়ার বুকের ভেতর ভার হয়ে আসে। এই যদি হয় তার পরিবার, তাহলে ভাগ্য তাকে এত দূর কেন রাখলো? আপনজনের থেকে দূরে কেন থাকতে হলো? নীলয় এগিয়ে আসে। সিনথিয়ার ঘন চুলে আলতো করে হাত রাখে, তারপর বলে, 23টা বছর পর অবশেষে। সিনথিয়ার চোখ দুটো ছলছল করে ওঠে। দুঃখগুলো দলা পাকিয়ে চিহ্ন আঁকে থুতনির ভাঁজে। চোখ ছেপে আসে সিনথিয়ার। সিনথিয়া ভেজা গলায় বলে, তুমি পরিচয় কেন হাইট রাখলে? তুমি তো নিলয় নও। এইটুকু হাইট না রাখলে খেলা শুরু হওয়ার আগেই এসপি খেলার দায় অ্যান্ড টেনে দিত। এই রাফসানকে সে বহুবার শেষ করেছে। কিন্তু ভাইয়া, আমার জন্মের সময় ওই মানুষটার কতটুকুই বা বয়স ছিল? গল্পটা দুদিনের নয়, তোর জন্মের আগে থেকে কেসে শুরু। ওই কারণেই মা ওই সিচুয়েশনে আমাকে রেখে বাংলাদেশে যান, আমাকে সেফ জোনে রাখার জন্য আমাকে ফেলে রেখে যান। ওই সময় আমার সমস্ত কাগজপত্র চাচা চাচির নামে হয়, স্কুল থেকে শুরু করে আমার সমস্ত আইডেন্টিটি চাচা চাচির নামে দেওয়া। হয়তো মা বুঝতে পেরেছিল তাই এসব করেছেন। বাবা ফেসে যান, তারপর জেল। ওই সময় মা ভারসাম্য হারান, বাবা জেলে, মা মানসিক হাসপাতালে। তোর জন্মের পরেও বাবা জেলে ছিলেন। এর মধ্যে মা কোথায় কেউ জানতো না। আমিও দেশের বাইরে চাচা চাচির কাছে তাদের পরিচয় বড় হয়েছি। ওইদিকে কেস চলে প্রায় 12 বছর। এরপরে বাবা জামিনে বের হতে পারেন, তবুও এর জাল থেকে তো পুরোপুরি মুক্ত হন না। যখন পরিপূর্ণভাবে মুক্ত হয় তখন প্রায় 13 বছর পার হয়ে গেছে। তোর তখন বয়স 13। এরপরে বাবাকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য কর্নেল রিদওয়ান রহমানের জব চলে যায়। ওই সময় বাবা প্রায় পুরোপুরি মুক্ত, তখন সব গুছিয়ে নেওয়ার সময়। আমাকে নিয়ে চাচা চাচি দেশে আসেন, তখন তোর প্রায় 13 বছর বয়স। আমি তোর 6 বছরের বড়, আমার বয়স তখন প্রায় 19। এসপি আমাদের সিনিয়র, তাহলে সে এ সময় এসপি অবশ্যই ক্রাইম করার ক্ষমতা রাখে। ঘ হয়ে গেছে 10 বছর, এখন তুই 23। এই 10টা 11 বছরে অনেক কিছু হয়ে গেছে। বাবা নিখোঁজ, মা নিখোঁজ, কাউকে পাইনি। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে তোকে খুঁজে পেয়েছি। সিনথিয়ার বুক ক্রমে ভারী হয়ে ওঠে। একটু ভুলে কতগুলো জীবন নষ্ট, কতগুলো মানুষের হাহাকার, কত যন্ত্রণা, কত দীর্ঘশ্বাস। সিনথিয়ার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। এতকাল পরে নিজের ভাই তার সামনে দাঁড়িয়ে। 2 চোখের পানি বাদ মানে না। বৃষ্টির ফোঁটার মতো টুপ টুপ করে চোখ থেকে পানি ঝরে পড়ে।
রাফসান নিজের বোনের মাথায় হাত বোলায়, তারপর ঘন চুলের মধ্য ছোট্ট করে হামি দেয়। ভাইয়ের আদরে সিনথিয়ার কান্না আরও উথলে ওঠে। কান্নারত গলায় সিনথিয়া বলে, আমি বাবা মাকে দেখতে চাই, স্পর্শ করতে চাই। রাফসান এক বাহু ধরে সিনথিয়াকে আগলে নেয়, তারপর বলে, যদি বেঁচে থাকে দেখা হবে, এই জন্যই তো এত স্ট্রাগল। তুই শুধু হেল্প কর। পুরো প্ল্যান ক্যামেরার ফ্ল্যাশের মতো মাথা চাড়া দিয়ে ওঠে। এত কিছুর পরও ইরফাতকে সে বিপদে ফেলতে চায় না। সিনথিয়া রাফসানের বাহুডোর থেকে বেরিয়ে আসে, তারপর মিনমিনে গলায় বলে, পৃথিবীর কোনো কিছুর জন্য আমি এসপিকে বিপদে ফেলতে পারবো না। আমি সরি। রাফসান ফুস করে শ্বাস টেনে নেয়, তারপর ওষ্ঠাধর গোল করে শ্বাস ফেলে, তারপর বলে, এতক্ষণ ধরে বুঝে কি হলো? আমি সব বুঝেছি, কিন্তু ভাইয়া, ইরফাত স্যারকে আমি খুব করে কাছে থেকে দেখেছি। মানুষটা খুব ভালো। আমি কি খারাপ বলেছি? উদ্দেশ্য ইরফাত, তাকে ধরলে বাবার খোঁজ মিলবে। আমি এসপির কোনো ক্ষতি করব না, তুই শুধু একটা কল দে। আমাকে ক্ষমা করো, আমি পারবো না। কোনো কিছুর বিনিময়ে আমি তাকে ফোন দিতে পারবো না। আমি ফোন দিলে সে ভরসা করবে, বিশ্বাস করবে। বিশ্বাস করে আমাকে খুঁজতে এসে ফেসে যাবে। জীবনে অনেকবার ঠকেছি, এর যন্ত্রণা ভীষণ। আমি কাউকে এমন যন্ত্রণা দিতে পারবো না। তুই কি ভাবছিস পুরো দুনিয়া তোর মতো ইমোশনাল? পৃথিবীতে কেউই ইমোশনাল না, ধরে নিলাম, কিন্তু আমি তো ইমোশনাল। আমি তো জানি বিশ্বাস ভাঙলে কত কষ্ট হয়। আর যে যন্ত্রণা আমি জানি, সে যন্ত্রণা অন্য কাউকে দিতে পারবো না। পাখি বোঝ। আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি আমাকে ধরে রেখে মেরে ফেলো, যা খুশি করো, যা খুশি, কিন্তু আমি ফোন দিতে পারবো না। সিনা তোকে ভালোবাসে, না। তাহলে তোকে কিসের ভরসা করবে, কিসের বিশ্বাস? এসপি কি তোর মতো বাচ্চামি করবে নাকি ছেলে মানুষই? ওই ভাঙার হৃদয়ের মানুষটাকে আমি ফুলের টোকাও দিতে পারবো না, আমাকে মেরে ফেললেও না। কিসের ভাঙ্গারি দয়? সে তুমি বুঝবে না। দরজা বন্ধ করে ঘরে পায়চারি করছে রাফসান, আর আগে বিষাক্ত সাপের মতো ফুসফুস করছে। এত ঝড় ঝাপটা পেরিয়ে গন্তব্যস্থল পাওয়ার সময় সিনথিয়া কথা শুনছে না, তবে টুপ হিসেবে তো সিনথিয়া আছে। প্ল্যান চেঞ্জ করা প্রয়োজন। ইরফাত, জাবির আর তনয় একই গাড়িতে আছে। কোন দিকে যাবে ক্লু ছাড়া অন্ধদের মতো কোথায় খুঁজবে সিনথিয়াকে? এদিকে ফেনীর রাস্তা, আশেপাশের যে কোনো জায়গাতে তো ক্রিমিনাল যেতে পারে। লোকেশন না জেনে কোন দিকে খুঁজবে তারা? কোন উদ্দেশ্যে সিনথিয়াকে কিডন্যাপ করেছে? কোন দিকে ডিরেকশন দিচ্ছে কিডন্যাপার? আর তারা কোন ডিরেকশন অনুযায়ী যাবে? তনয় কুলের উপর ল্যাপটপ চোখ বসিয়ে রাখছে। এটুকু অঞ্চলের মধ্যে সকল ফোন কল ট্র্যাক করা হচ্ছে। পিবিআই সেক্টরে কোনো একটা ক্লু পেলেই অ্যাটাক করা যাবে, কিন্তু পুরো বিষয়টা সময় সাপেক্ষ। লক্ষ লক্ষ ফোন কলের ভিড়ে ক্রিমিনাল খুঁজে বের করা, কোনো একটা কথার ভিত্তিতে আজ করা খুবই কঠিন সময় যাচ্ছে। ইরফাত গাড়ি থামিয়ে শূন্য তাকিয়ে আছে। ঠিক ওই সময় তনয় বলে, স্যার, ক্লু পাওয়া গেছে। এই তো 2 নম্বরে কথোপকথন শুনুন। তনয় রেকর্ডিং স্লো মোশনে দেয়। ইরফাত এগুলোর মতো তীক্ষ্ণ দৃষ্টিতে এগিয়ে আসে, হেডফোন কানে লাগায়। সেখানে দুজনের কথোপকথনই শোনা যায়। আরে বেটা, যা বলছি শোন। ঝাল কাকড়া আনবি, চিন্তা খুব পছন্দ করে। দুজনের নর্মাল কনভারসেশন হয়তো, তাই দুটো সচল সিম কার্ড ইউজ করা হয়েছে। ইরফাত তড়িঘড়ি করে গমগমে গলায় বলে, ট্র্যাকিং দিস নম্বর। স্যার, লোকেশন চট্টগ্রাম, জাবিরের গেস শতভাগ মিলেছে। দ্যাটস গুড, নাও মুভ। বলে এই গাড়ির স্পিড বাড়িয়ে দেয় ইরফাত, যেন পুরো পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে 1 মিনিটে সেদিকে পৌঁছানো যায়। গাড়ির স্পিড দেখে জাবির বলে, স্যার, আই হোপ ক্রিমিনাল সেদিকে বড় সলো ট্র্যাপ রেডি রেখেছে। এই গাড়ি সরাসরি নিয়ে যাওয়ার রিস্ক হবে। কাছাকাছি থানায় কল দিন, অন্য গাড়ি রেডি করতে বলুন, সাথে আমাদের জন্য লুঙ্গি। লুঙ্গি? আকাশ থেকে পড়লেন নাকি? মনে হচ্ছে লুঙ্গি শব্দ কোনোদিন শোনেননি। আরে তা হবে কেন, বাঙালি বলে কথা, লুঙ্গি কেন চিনব না? শুধু চিনলে তো হবে না, পড়তে জানতেও হবে। জাবির ঢুক গেলে, লুঙ্গি? এটা সামলানোর মতো কষ্টসাধ্য পোশাক তার কাছে আর দ্বিতীয়টি নেই। কি যে হবে আজ! তনয় ল্যাপটপ থেকে মাথা তুলে বলে, স্যার, আমাকেও পড়তে হবে নাকি? অ্যাকচুয়ালি এই কিডন্যাপিংয়ের মেইন উদ্দেশ্য আমি। আমাদের চট্টগ্রামে এই লুক নিয়ে এন্ট্রি নেওয়াই যাবে না, তাহলে রেস্কিউয়ের পরিবর্তে উল্টো শিকার হতে হবে। সো ওকে ওকে স্যার।
কথোপকথনের মাঝখানে তুমুল শব্দে ফোন কেঁপে ওঠে ইরফাদের। তনয়ের ট্যাবের সাথে কানেক্ট করে নেয় ইরফাত। ফোন ধরে ইরফাত। প্রথমেই হা হা করে শব্দ করে কেউ হাসে, তারপর বলে, কেমন দিলাম এসপি সাহেব? হু আর ইউ? ইয়োর বর্ন অ্যানিমি। আরে এত দৃঢ় বুদ্ধি সম্পন্ন এসপি, তুই নিজের শত্রু চিনিস না? হাউ ব্রেভারি শো ইউর সেলফ। ওয়েট, ভয়েস চেঞ্জারটা অফ করি। ইরফাত অপেক্ষা করে, তনয়ের দিকে তাকায়। এক ভ্রু উঠছে তনয়কে ইশারা করে। ট্র্যাক করতে পেরেছেন? তনয় মাথা ঝাঁকায়। এদিকে ফোনের অপর পৃষ্ঠের মানুষটা ডেভিলের মতো হাসে, তারপর বলে, ঢাকা থেকে চট্টগ্রাম আসতে কত সময় লাগবে রে? তুই হেলিকপ্টার নিয়ে আয়, প্রাইভেট জেট থাকলেও আনতে পারিস। তোকে কখন খাঁচায় তুলবো তখন না শান্তি। এতগুলো বছর আমি দিনের জন্য অপেক্ষা করে গেছি। রাফসান? চিনে ফেললি? বাহ, তাতে কি। শোন, সিনথিয়াকে নিতে তুই একা আসবি? একা? হোয়াট ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড? আই নো তুই তোর বোনের ক্ষতি করবি না। আরে এই এসপি, তোরে কষ্ট দিতে নিজের বউকে ছাড় দিনি। প্রতিশোধের নেশায় আমি মাতাল। তোকে ধরতে বোনকে না হয় একটু কষ্ট দিলাম, প্রয়োজনে ওকেও মারবো, নিজেও মরবো। আমার কাছে পৃথিবীর কিছু দাম নেই। চূর্ণ বিচ্ছন্ন করেছিস আমার জীবন, আমি তোর জীবন নিতে সব পারবো। সিনথিয়ার কিছু হলে পুরো দেশকে কি জবাব দিবি? তোর ডিপার্টমেন্ট তোকে কি করে বাঁচায় দেখবো। নাও দ্য ওয়ার ইজ ফেস টু ফেস। কিন্তু নিজের বোনকে টোপ হিসাবে ইউজ করার কি আছে? স্কাউন্ডেল, ওকে ছেড়ে দে। লোকেশন দে, আমি আসবো। ইরফাত কথার খেলাপ করে না। আরে ওই তো সোনার ডিম পাড়া হাঁস, ওইখানে তো তুই দুর্বল। এই মেয়ে তোর কাছে থেকে নিখোঁজ, কি জবাব দিবি তুই? তুই ধরা না দিলে আমি আমার বোনকে নিয়ে দেশের বাইরে চলে যাব। পুরো দেশকে তুই গোজামিল দিস দেখে নেব। তুই তোর বোনকে টপ হিসাবে ব্যবহার করে আমার ক্যারিয়ার শেষ করেছিস। নিজের বোনকে সম্মানের দিকে তাকাসনি। আমি তো আমার বোনকে সম্মান নিয়ে খেলছি না। তুই ধরা দে, আমি সম্মানে ওকে বাসায় পৌঁছে দেব। শুধু না ধরা দিলে পুরো দুনিয়ায় জানবে এসপি নিজের কি সলভের জন্যে একটা মেয়েকে গম করে ফেলেছে। কি করবি ভেবে দেখ। সাইকো? আমি সাইকো নয়, সাইকো তুই। সাহস থাকলে আমার দেওয়ার লোকেশনে আয়। সাথে সাথে টুট টুট করে কেটে যায় ফোন। ইরফাত দাঁতে দাঁত চেপে বলে, স্কাউন্ডেল। ইরফাত গাড়ি থামায়। নিকটবর্তী কোনো একটা জায়গা থেকে 3টা লুঙ্গি কিনে নেয়। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে পোশাক পাল্টে নেয়। 3 কোয়ার্টার প্যান্টের উপর লুঙ্গি পরে নেয় ইরফাত। উপরে পরে ঢিলে ঢালা টি শার্ট। সবার উদ্দেশ্যে বলে, থানা থেকে ফোর্স রেডি রাখতে বলুন। আই হোপ রাফসান শক্ত হাতেই মাঠে নামবে। আমাদের ওই জন্য গেট আপ চেঞ্জ করা, যাতে প্রথম দেখাতেই বুঝতে না পারে আমরা আইনের লোক। জাবির ঠোঁট টিপে হাসে, তারপর বলে, কিন্তু স্যার, আপনাকে তো এই লুকে আরও সুদর্শন লাগছে। এসপি তো লাগছে না, এতেই হবে। আমাদের অনেক নিউজ লাগবে। সরাসরি ওই লোকেশনের আশেপাশে যাওয়া যাবে না। আপনার পিকচার দেয়া থাকে যদি। ইরফাত নকল একটা গোফ লাগিয়ে নেয়। গোফের সাইড আঙ্গুলে মুড়ে মুড়ে বলে, এখন কি চিনবে? এখন তো আপনাকে সেই রাজা বাদশাহ আমলের বাদশাহ মনে হচ্ছে। নিজেরা লোক চেঞ্জ করে নিন, হাতের সময় কম। হারিয়াপ। রাফসান চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। ভাড়া করা ডেভিলগুলো বসে আছে মেঝেতে, মন দিয়ে শুনছে রাফসানের কথাগুলো। লোকেশন জানিয়ে দেওয়া হয়েছে। এসপি দ্রুত চতুর, একা বললেই সে একা আসবে না। এই লোকেশন ঢোকা মাত্র এসপিকে যেই করে হোক ধরতে হবে। তোদের প্রথম কাজ থাকবে এসপিকে কোনোভাবে সেন্সলেস করা, এরপর রাতের অপেক্ষা। ওকে? সবাই সম্মতি দেয়। ইরফাত লুঙ্গির কোনা ধরে দাপিয়ে হাঁটে, আশেপাশের দোকানে বসে, এর ওর সাথে কথা বলে, অল্প অল্প করে পুরো এলাকার সম্পর্কে জেনে নেয়। রাফসানের দেয়া লোকেশনে ঢোকা মানে এখন সিংহের খাঁচায় ঢোকা। বেলা গড়িয়ে যায়, সন্ধ্যার আধার দেখা যায়। আশেপাশে ভালোভাবে খুঁজে নেয় ইরফাত। আশেপাশে সমস্ত কিছুর ডিটেলস রেডি করে।
বেচের আশেপাশে একটা দোতলা বাসা। এই বাড়িটি কল ট্র্যাক করার পর সবচেয়ে কাছে ছিল, তার মানে এই বাসা সন্দেহজনক। সব প্ল্যান মাফিক গুছিয়ে নেয় ইরফাত। প্রথমে ছদ্মবেশে জাবির ভেতরে ঢুকবে, পুলিশ ফোর্স রেডি, প্রয়োজনে সময় মতো সব প্রয়োগ করা হবে। রাতে থমথমে আবছা আলোর বাড়িতে ঢুকে জাবির সাথে একজন সহকারী, তারপর বলে, আছেন? কয়েকবার ডাকার পর কেউ একজন বেরিয়ে আসে, দেখতে ডাকাতদের মতো, গরুর মতো বিশাল বিশাল চোখ, লম্বা গোঁফ, পরনে প্যান্ট গেঞ্জি আর গলায় ঝোলানো রূপার মালা, হাতে মুঠো শেকলের ব্রেসলেট। জাবির বলে, ভাই আসছিলাম তো বিচে গোসল করার জন্য, পানিতে নামছি, একজনের কাছে ফোন আর কাপড় চোপড় রাখছিলাম। গোসল শেষে দেখি মানুষটাই নাই, একজন দুটো লুঙ্গি দিয়ে পড়ছি দুইজন। আমরা ফেরার রাস্তা পাচ্ছি না, ফোনও নেই, লোকেশনও দেখতে পাচ্ছি না। কথার ফাঁকে চারপাশে চোখ বুলে নেয় জাবির, সাথে আরেকজন পুলিশ। লোকটা আপাদমস্তক চোখ বুলে দেখে জাবিরকে, তারপর বলে, খারান কথা কইয়া লই। জাবির পেছন ঘুরে কানে লাগানো ব্লুটুথ কানেক্ট করে নেয়, তারপর ইংলিশে বলে, স্যার ভিতরে দলা বাসা, পাশে পাশে ছোট ছোট কুড়ে ঘরের মতো আছে, লোকজন আছে ভিতরে। ভেতরে যাওয়ার চেষ্টা করেন, দেখুন সন্দেহজনক কিছু আছে কিনা। জাবির ধীর পায়ে ভেতরের দিকে যায়। ভেড়ানো দরজা ঠেলে দেখে ড্রয়িং রুমে অনেক মানুষ, পাশের করে ঘরগুলোতে আলো জ্বালানো হয়েছে, মনে হচ্ছে কয়েকজন মিলে তাস খেলছে। জাবির বলে, সাসপেরিয়াস অ্যারাউন্ড মেনি অফ পিপল। ওকে ওকে ব্যাক। ওকে স্যার। তাদের মধ্য থেকে কেউ একজন খেয়াল করে জাবিরের কথা, রাফসানকে কল দিয়ে বলে, বস পোলাই তো ইংরেজিতে কুটুর কুটুর করতেছে। কেমন দেখতে? লুঙ্গি পরা সাদা সিধাই তো লাগতেছে, কইলো তো রাস্তা বুইলা গেছে। অ্যাটাক দে, মনে রাখিস জীবিত চায় ওদের। জাবির পেছন ঘুরে, পেছন থেকে লোকটা ডাকে আবার। চইলা যান কই, রাস্তা দেখাই দিই চলেন। জাবির পেছন ঘুরে, ঘুরেই হতভম্ব। 7-8 জন হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে, ধরা পড়েও শক্ত হয়ে দাঁড়ায় জাবির, সাথে সহকারী পুলিশ। জাবির ব্লুটুথে হাত দিয়ে বলে, স্যার ওরা বুঝে ফেলেছে, চলে আসুন, হারিয়া। জাবির লুঙ্গির নিচু অংশ মুড়ে নেয়। কেসের প্রয়োজনে কত কিছু না করতে হয়, সে জানতো না এভাবে ধরা পড়তে পারে। লুঙ্গির মোড়ানো অংশ দ্রুত পেছনে গুজে নেয়, তারপর নেমে পড়ে যুদ্ধের মাঠে। ইরফাত নিজে দৌড়ে আসে, মাঝ রাস্তায় পরনের লুঙ্গি খুলে ফেলে, নিচে 3/4 প্যান্ট, হাতে রাইফেল, কোমরে রিভলভার, ফুল লোড করা রাইফেলে হাতে দ্রুত প্রবেশ করে ইরফাত। চোখে আগুন যেন ফুলকে মেরে ওঠে। ওদিকে সবার সাথে একাই লড়ছে জাবির, হকি স্টিক ঠেকিয়ে কোনো রকমে টিকে আছে। বাকিরাও পাহাড় ধসের মতো নেমে আসছে। ইরফাত এগিয়ে যায়, কোনো কিছু ভাবে না, শুধু হাতে আর পায়ের দিকে তাক করে ট্রিগার চাপে, যাতে পুরোপুরি না মরে, আবার আঘাতও করতে না পারে। ঝড়ের গতিতে নিচতলার সকল মানুষকে আহত করে ফেলে ইরফাত। উপরের ছাদ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করে রাফসানের কিছু লোক। রাফসানকে ফোন দিয়ে বলে, বস সবাইকে মেরে বিছিয়ে রেখেছে, আর একটু পরে উপরে চলে আসবে। আমরা তো গান ইউজ করতে পারবো না, খুনাখুনি হয়ে যাবে। সেকেন্ড টিম বের হও, হাত পায়ে গুলি মার, আহত কর, সিপ্রিয়ে মার। ওকে বস। রাফসানের দলের দ্বিতীয় টিম রিভলভার তাক করে নিচে নামে। এলো পাথরে বুলেট ছুড়ে প্রথম 6 জন, পেছনের 6 জন রিভলভার নিয়ে দাঁড়িয়ে থাকে। সামনের লোকদের বুলেট শেষ হলে পেছনের 6 জন এগিয়ে আসে। ইরফাত জাবির সহ সবাই পিছিয়ে যায়। সহকারীর থেকে বুলেট প্রুফ জ্যাকেট এগিয়ে দেয় ইরফাত। জাবির বাঙালি আনা দেখে ঠোঁট টেপে হাসে ইরফাত। বাহ, সুন্দর সামলাচ্ছেন তো, লুঙ্গি খুলে নিতেন। অনেক তো ফর্মাল পরে ফাইট করলাম, একবার বাঙালি আনায় ভাই বস নেই। ফাইটিংয়ের সময় খুলে গেলে। শার্ট আছে স্যার। ওকে রেডি, আমি এদিক সামলাবো, বাকিরা উপরে উঠে যাবেন। সিনথিয়া কোথায় খুঁজে দেখবেন। ওকে স্যার। বুলেট প্রুফ জ্যাকেট পরে সামনে এগিয়ে যায় ইরফাত। 6টা বুলেটের পরপর মেরে সবাইকে বসিয়ে দেয়, বাকিরা পিছিয়ে যায়। জাবির উপরে যায়, সকল রুম তন্ন তন্ন করে খুঁজে, তারপর উপর থেকে চেঁচিয়ে বলে, স্যার এখানে কোথাও সিনথিয়া ইবনা নেই? ছাদে। কথাটা বলে কোমরে গোজা রিভলভার বিপক্ষ লোকের মুখের মধ্যে চেপে ধরে, ঝাঁকুনি দিয়ে বলে,
সিনথিয়া ইবনা কোথায়? কুকাতে থাকে লোকটি, কোনো উত্তর দেয় না। ইরফাত আর একটু ঝাঁকুনি দেয়, তারপর রক্ত চক্ষু নিয়ে বলে। আই উইল শুট ইউ। লোকটি কুকিয়ে বলে। কি বলছি জানি না, বস পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছে। ইরফাত রিভলভার সরায়, পুলিশ ফোর্স বেঁধে ফেলে সবাইকে। জাবির নিচে নেমে আসবে। ইরফাত ধীর গলায় বলে। মাই ফল্ট। এত সহজে রাফসান ধরা দিবে না, অনেক বড় ভুল হয়ে গেছে। রাত 12টা নাগাদ ইরফাদের ফোন আসে। ফোন ধরে ইরফাত, ওদিকে ব্যঙ্গাত্মকভাবে হাহা করে হেসে ওঠে। পারলি না তো? তুই বাঘা, তেঁতুল হয়ে আমি বুনোল। আয় চরপাড়া ঘাটে, আমি সিনথিয়াকে নিয়ে দাঁড়িয়ে আছি। বলে ফোন কেটে দেয় রাফসান। ইরফাত জাবিরকে সাথে নিয়ে চরপাড়া ঘাটে যায়। বিশাল আকারের মালবাহী জাহাজ। জাহাজের ছাদে কোন ঘেঁষে দাঁড়িয়ে আছে রাফসান। লম্বা মানুষটার হাতের তলায় দাঁড়িয়ে আছে সিনথিয়া, মাথায় রিভলভার ঠেকানো। রাফসানের ফিসফিসানো গলায় সিনথিয়াকে বলে। আমি তোকে মারতে পারবো না ছোট পাখি, তবে নিজে মরে যাব। আমি জানি তুই পালাতে পারবি। তুই হাতের নিচ থেকে সরলে আমি নিজের মাথায় শুট করে দেব। এই যুক্ত আমার অনেক দিনের গুস্তু ব্যস্তলেল দুর্গড়ায় পৌঁছে আমি কিছুতে হার মানব না। আমি ইরফাদের ক্ষতি করব না। কাজ শেষ হলে এসপি মুক্ত। সিনথিয়া মনের দিক থেকে দুর্বল, কাকে বাঁচাবে সে? দুদিকেই দুটো মানুষের জীবন তার কাছে দামি। মনে হচ্ছে রাফসানের হাতের রিভলভারের ট্রিগার চেপে নিজেকেই শেষ করে দিতে। ছলছল চোখের সামনে তাকিয়ে আছে সিনথিয়া। ইরফাত দৌড়ে এসে থামে চরপাড়ার ঘাটে। রাফসান চেঁচিয়ে বলে। আমার কাছে প্রতিশোধের চেয়ে এই মুহূর্তে বড় কিছু নয়। চালাকি করবি না, ওকেও মারবো, নিজেও মরবো। সোজা জাহাজে উঠবি, ওঠ। ইরফাদের হাতে আর কিছুই নেই। রাফসান সাইকো হয়ে গেছে। এই মুহূর্তে যা কিছু হতে পারে। ইরফাত দ্রুত পায়ে জাহাজের দিকে যায়। ইরফাদের আগ্রহ দেখে বুকের মধ্য শূন্য হয়ে আসে সিনথিয়ার চোখ থেকে টুপ করে পানি পড়ে। মনে মনে বলে। আপনি আমার দুর্দিনে আমাকে যত্নে আগলে রেখেছিলেন। প্রতিদানে আমি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিলাম। আমাকে ক্ষমা করবেন। জাবির পেছন থেকে পা বাড়াতেই কোথা থেকে যেন চিলের মতো ছুটে আসে শয়তানের দল। পুলিশ ফোর্স অনেকটা দূরে। রাফসান উপর থেকে চেঁচিয়ে বলে। শুধু ইরফাদ, আর কেউ না? কেউ আসবে না? জাহাজ ধীর গতিতে ছাড়ে। ইরফাত জাবিরকে বলে। আপনি চলে যান, খুব শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ। সকলে ঝাপটে ধরে জাবিরকে। জাবির এলু পাথারি মারতে থাকে, হাত পা ছোটাছুটি করে। তার মধ্যে চেঁচিয়ে বলে। স্যার, আমি কিছুতেই আপনাকে একা ছাড়বো না। বলে এলু পাথারি মারে সবাইকে। পরনের লুঙ্গি টানাটানিতে খুলে যায়। নিচে 2 কোয়ার্টার শর্টস হিসেবে পরা, সেদিকে খেয়াল নেই তার। সবাইকে মেরে বিছিয়ে ফেলে। তারপর চেঁচিয়ে বলে। স্যার, আমার লুঙ্গি খুলে গেছে। ইরফাত মৃদু হাসে, তারপর বলে। ওকে, চলে যান, আবার দেখা হবে। জাবির লুঙ্গি কোমর পেঁচিয়ে নেয় আগের মতো করে। তারপর লাফিয়ে উঠে যায় জাহাজে। জাহাজ চলতে শুরু করে। চোখের শূন্যতা নিয়ে অজানা দেশ, অজানা রহস্যের দিকে এগিয়ে যায় জাবির, ইরফাত, সিনথিয়া। রাত বাড়ছে। সিনথিয়ার বাবা মা মুগ্ধর সাথে জিসান থানায় বসে আছে। রিজভি শিকদারকে ডেকে আনা হয়েছে কল করে। সিনথিয়াকে খুঁজে না পাওয়ার একটা মিসিং ডায়েরি হয়েছে আগে। তবে এবার তার বাবা মা এসেছেন আসল কথা বলতে। সে কথা পুলিশের কিছু অফিসার জানেন, তবে তারা কখনোই স্বীকার করবে না। কথোপকথনের এক পর্যায়ে সিনথিয়ার বাবা মুগ্ধর সাথে সিনথিয়ার কনভারসেশন দেখান। সেখানে সিনথিয়া ইবনা এসপির কথা লিখে থাকলেও পুলিশ সে বিষয় মোটেও মাথায় নেন না। তাদের কাজ লজিক্যালি বিষয়টা ইগনোর করা। রিজভি শিকদার বলেন। এই কনভারসেশনে প্রুফ হয় না সেদিন মিস সিনথিয়া এসপির সাথেই ছিলেন। সিনথিয়ার বাবা বলেন। মেয়েটা গত কয়েকদিন ধরে এসবিকে হেল্প করেছিল, আর আপনারা কথাটা মাথায় নিচ্ছেন না। দেখুন, যদি এমন কিছু হতো স্যার আমাদের ইনফর্ম করতেন। বিষয়টি জানানো হয়েছিল, তিনি মিস সিনথিয়া ইবনার সাথে ছিলেন না। ঠিক তখনই জিসান পেন ড্রাইভ এগিয়ে দেয়। তারপর বলে। অনেক কষ্ট করে ফুটেজগুলো কালেক্ট করতে পেরেছি, কষ্ট করে চেক দিবেন। গত কয়েকদিনে রাতে ইবনাকে একই সাথে দেখা গিয়েছে। আপনারা চাইলে সত্য চাপা রাখতে পারেন না। এরপর প্রয়োজনে প্রেস মিডিয়া ডাকবো। রিজভি শিকদার পুরো বিষয়টা দেখে।
প্রুফ এখন পুরো বিপরীতে। ঘটনা এখন বেগতিক। রেসবি শিকদার পুরো বিষয় প্রভাত রঞ্জন সরকারকে ইনফর্ম করেন। ফুটেজও পাঠিয়ে দেন, তিনি সবটা দেখেন। আগের রাতের কিছু ফুটেজ সহ কিডন্যাপের রাতে জাবির, ইরফাত, সিনথিয়া ইমনা ও তনয়ের একই সাথে ফুটেজ কালেক্ট করা হয়েছে। এসব তথ্য এই ছেলে এত দ্রুত কী করে কালেক্ট করলো প্রশ্ন থেকে যায়। তবে এখন এসব ভাবার সময় না। তিনি উপর মহলে আলোচনা করেন, তারপর কল ব্যাক করে রিজভি শিকদারকে বলেন, সকাল পর্যন্ত সময় নিন, দ্যাটস ওয়াই ম্যানেজ। রাতের আধারে এসপির সাথে কুমারী মেয়ের চলাফেরা, আবার তার সাথে থাকাকালীন মেয়েটি নিখোঁজ। বিষয়টি জানাজানি হলে অবস্থা বেগতিক রূপ নেবে। এর চেয়ে আইজিপির নির্দেশ প্রেস মিডিয়া ডাকা হোক এবং তাদের জানানো হোক কেসের সুবিধার্থে মেয়েটির হেল্প নেওয়ার সময় মেয়েটিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ ফোর্স তাকে উদ্ধার কাজে সে রাত থেকে নিয়োজিত। খুব তাড়াতাড়ি তাকে রেস্কিউ করার আশ্বাস। এতে মানুষ ঠান্ডা থাকবে সিনথিয়া ইমনার পরিবার। ধূসর রঙের উদাম উন্মুক্ত আকাশটা তার শূন্য সুবিশাল বুকের একপাশে রূপালী চাঁদকে পাজা তুলোর মতো মেঘের কোমল নরম চাদরে ঢেকে ঘুম পাড়াচ্ছে। রূপালী চাঁদ দুষ্টু বাচ্চার মতো মেঘের চাদরের আড়াল থেকে উকি দিচ্ছে। ধূসর আকাশের একপাশে চাঁদের রূপালী আলোতে কালো মেঘের গা থেকে শুভ্র রং ঝলমলে উঠছে। বইছে মৃদু মন্দ বাতাস। কখনো কখনো সেই কোমল বাতাস রূপ বদলে শ্বাসে শব্দ তুলছে। রূপালী চাঁদের আলো পড়েছে উত্তাল সমুদ্রের ছোট বড় ঢেউয়ে। উত্তাল ঢেউ উপেক্ষা করে জাহাজ চলছে আপন গতিতে। জাহাজের একটি ছোট আকারের কেবিনে বন্দি সিনথিয়া। ছোট্ট বাড়ির সাদা বিছানা পাতা, পাশে একটি ছোট্ট সোফা, পাশের দেয়ালে ছোট একটি জানালা, তাতেও পর্দা টানা। সিনথিয়া বিছানায় নিস্তেজ শরীরে পড়ে আছে। দীর্ঘ সময় ধরে পেটে পানি ব্যতীত কিছুই পড়েনি। জোর করেও তাকে খাওয়ানো যায়নি। তার পায়ের মাপে একটা গোলাকার বেড়ি পরানো হয়েছে। রাফসান যে তাকে বিশ্বাস করতে পারছে না এটি তার প্রমাণ। তাই বন্ধ রুমেও তাকে বড় শিকলে বেঁধে রাখা হয়েছে এবং শিকলের সামনের রুমটিতে কিছুর সাথে লাগানো, যাতে সিনথিয়া নির্দিষ্ট জায়গা জুড়ে চলাফেরা করতে পারে এবং প্রয়োজনে শিকল টেনে ভাইকে নখ দিতে পারে। রুমের বাইরে কি চলছে কিছুই জানা নেই। ইরফাত কোথায়, কেমন আছে, কি করছে সবটা অজানা। মনে আরেকটা প্রশ্ন দানা বাঁধছে, শুধু প্রতিশোধ আর বাবাকে খুঁজে পাওয়াই কি রাফসানের উদ্দেশ্য? এত ক্ষোভ, এত রাগ ইরফাতের উপরেই কেন? রাফসান বলেছে ইরফাতের কোনো ক্ষতি করবে না, কিন্তু তাকে কি বিশ্বাস করা যায়? প্রতিশোধের নেশায় উন্মাদ রাফসান, যেন সব কিছু তার কাছে তুচ্ছ, এমনকি নিজের জীবনের মূল্য নেই তার মূল্য, যেন পুরোটাই সাইকো। সিনথিয়া নিজেও রাফসানের ব্ল্যাকমেইলের শিকার। একদিকে আদরের ছোট ভাই মুগ্ধ বাবা মাকে রক্ষা করার যখন তার উপর, চাইলেও সে ইরফাত থেকে বের হতে পারছে না। যদিও ইরফাতকে ধরার জন্য একচুল সাহায্য সে করেনি, তার হাতে তো কোনো উপায় ছিল না। এখান থেকে পালালে ওইদিকে মুগ্ধকে কিডন্যাপ করা হবে। প্রাণভোমরা বন্দি দেখে রাফসান তাকে অদৃশ্য শিকলে আগেই বেঁধে ফেলেছে। তাই এই লোহার শিকলে বাধার কোনো মানেই হয় না। এই মুহূর্তে তাকে জাহাজ থেকে নামিয়ে দিলেও সে যাবে না, কারণ আরেকজন ভালোবাসার মানুষও এখানেই বন্দি। জীবনটা গল্পের মতো হয়ে গেছে। আর প্রশ্নগুলো, জীবনের এই কঠিন মুহূর্তে অদৃশ্য কেউ যেন তাকে বারবার প্রশ্ন করছে। ধরো তিনজন ভালোবাসার মানুষ উত্তাল সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, আর তোমার কাছে আছে একটি বোট, যে কোনো দুইজনকে তুমি বাঁচাতে পারবে। ইরফাত, মুগ্ধ আর রাফসান, তুমি কোন দুইজনকে বাঁচাবে? এখন সিনথিয়ার মাথায় ঘুরপাক খাচ্ছে, কাকে রেখে কাকে বাঁচাবে সে? মুগ্ধ, রাফসান নাকি ইরফাত? এই কঠিন প্রশ্নের সম্মুখীন সিনথিয়া। ভালোবাসার মানুষ তো তিনজনই, তাই মুগ্ধ আর রাফসানকেই সে বোটে একসাথে জায়গা দিয়েছে, আর উত্তাল সমুদ্রে নিজে লাফিয়ে পড়েছে ইরফাদের সাথে। বাকিটা পথ ইরফাদের হাত ধরে সে সাঁতরে পার হতে যাচ্ছে। অজানা গন্তব্যে শুধুই ধোঁয়াশা। জানা নেই এই পথ আদৌ সাঁতরে পার হতে পারবে কিনা। আরেকটা কেবিনে বন্দি করে রাখা হয়েছে ইরফাত আর জাবিরকে। বাকিরা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাফি বসে আছে সিনথিয়ার কেবিনের সামনের কেবিনে। সিনথিয়ার প্রয়োজন অপ্রয়োজনের ডাকে সাড়া দিতে সে সিনথিয়াকে জাহাজে তোলা অবধি রাফসানকে সহযোগিতা করে গেছে। রাফসান পায়চারি করছে এদিক থেকে ওদিকে। একটা লোক দূরবীনে চোখ রেখে চলেছে। এসপিকে কোনোভাবে বিশ্বাস করা যায় না।
সে ধূর্ত চালাক, কখন রাঘব বোয়ালের মতো জাল ছেড়ে বেরিয়ে যাবে এটা আর পাওয়া মুশকিল। তাই গন্তব্য পৌঁছানো অব্দি সবাইকে সতর্ক থাকতে হবে। জাবির আর ইরফাত বসে আছে, দুটো বালিশের পিঠ থেকে পায়ের উপর পা তুলে বসে আছে ইরফাত। জাবির বসে আছে সোফায়, পরনের লুঙ্গি কোমরের কাছে গিট পাকিয়ে তুলে রেখেছে, বাকি অংশে হাঁটু ছুঁয়েছে, হাত সোফার হাতলের উপর রেখে কপালে ঠ্যাস দিয়ে আছে সে। কথোপকথনের এক পর্যায়ে বলল, স্যার এত রিস্ক নেওয়া কি প্রয়োজন ছিল? আপনি তো জানতেন আপনাকেই চায় রাফসান। ওদের প্ল্যানই তো ছিল এটাই। তো কি করতাম? স্যার ফিরে যাওয়া উচিত ছিল। আমরা ডিপার্টমেন্টকে জানাতাম, বলতাম ট্রাই করেছি তবুও মেয়েটিকে রেস্কিউ করতে পারেনি। দেন ডিপার্টমেন্ট যার ডিসিশন নিত তাই হতো। আর মেয়েটি? স্যার মেয়েটিকে রেস্কিউ করার জন্য সকল ডিপার্টমেন্টে আলোচনা হতো, কোনো না কোনো রাস্তা ঠিক বের হতো। এভাবে একা যাওয়া আপনার জন্য রিস্ক স্যার। আমরা তো জানি না কোনো আর কি কারণে আমরা আপনাকে চাই, আর কোথায় নিয়ে যাচ্ছে তাও জানা নাই। রাফসান জাল শক্তপোক্তভাবেই বিছিয়েছে। আমি ধরা না দিলে হিতে বিপরীত হতো। আই এম শিওর সিনথিয়ার বাসার আশেপাশে কেউ রাফসানের সাথে আছে। সিনথিয়া ইবনা আমাদের হেল্প করতে গিয়ে কিডন্যাপ হয়েছে, আর পুলিশ এখনো বসে আছে নিশ্চিন্তে। এইটুকু প্রুফ করতে পারলেই পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ হবে, আঙুল উঠবে এই আইন ব্যবস্থার উপর। স্যার আপনার লাইফ তো রিস্কে। ডোন্ট প্যানিক, লাইফ ইজ নট এ বেড অফ রোজ। স্ট্রাগল করে টিকে থাকাটাই আসলে লাইফ। বাকি ডিসিশন উপরওয়ালার। তিনি চাইলে বেঁচে থাকবো, না চাইলে কেউ বেঁধে রাখতে পারবে না। রাত বাড়ছে, মধ্যরাতে জাতীয় দলের ক্রিকেট খেলা। স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে পছন্দ করে শিশির। দেশের ক্রিকেট খেলার প্রতি দুর্বলতা দেশের প্রত্যেক মানুষেরই। নিজের দেশের খেলা একটা আবেগ, একটা অন্যরকম ভালোবাসার নাম ক্রিকেট। বন্ধুরা সবাই মিলে খেলা দেখবে বলে এখনো বন্ধ করেনি দোকান। দোকানের এক শাটার বন্ধ করে দোকানে বসে আছে তারা বন্ধুরা মিলে। আর 2 মিনিট পরে খেলা। অডিটোরিয়ামে মানুষের ঢল, যেন একটা চেয়ারও খালি নেই। এইবারের বাংলাদেশ ক্রিকেট টিম শক্তিশালী, খুব ভালো অবস্থা। আশা করা যায় বিশ্বকাপ জেতার। প্রথমে ব্যাটিংয়ের জন্য নামে নিশান। শিশিরের বন্ধু রিফাত বলে, 1 ওভারে কি 12 রান হবে? শিশির বলে, প্রথম ওভার তো বলা যায় না, তবে খেলে তো ভালো। আরে শালা, শিওর বল। ফার্স্ট ওভারে তেমন রান হয় না, হয়তো হবে না। শিওর? নট শিওর, বাট লজিক্যালি বললাম। ওকে, তোর কথাই রাখলাম। কেন রে? নতুন অ্যাপস লঞ্চ হয়েছে, সবচেয়ে সহজ পদ্ধতিতে বাজি জেতা যাবে। মানে কি? আরে বেটা, অল ওভার বাংলাদেশে এই মাসে 3-4টা কনসার্ট হয়েছে, ওখানেই লাইভ প্রমোশন হয়েছে। অ্যাপসগুলো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, ক্রিকেটাররা আরও অনেক শিল্পী প্রমোট করেছে। অনেক বিশ্বস্ত অ্যাপস। আমি গত 2 সপ্তাহে এত দিয়েছি যে R15 কিনছি। আরে লাইভ কনসার্টে বাজি প্রমোশন হইলো আর পুলিশ কিছু করলো না? আরে পুরো পৃথিবীর টাকা পাগল। বড় বড় নেতা, এমপি, মন্ত্রী সাথে থাকলে আর কে কি করবে? ফোনের স্ক্রিনে খেলা চলছে। রিফাত খেলার 1 ওভারে বাজি রেখেছে 25,000 টাকা। আজকের খেলায় কয়েকবার বাজি জিতলেই আইফোন কালকে চলে আসবে। শিশিরের কথা মতো বাজি ধরে 1 ওভারে 10 রান হয়। জিতে যায় রিফাত, মুখে রাজ্য জয়ী হাসি। আর একটু আইফোন হাতে নাগালে রিফাত উচ্ছ্বাস নিয়ে বলে, আরে শালা, আমি তো দেখছি বড়লোক হয়ে যাব। যা বলছিস তাই হচ্ছে। তুই এত ভালো বুঝিস, অ্যাপসটা নে, 2 দিনে বড়লোক হয়ে যাবি। আরে না, এত লোক ভালো না। আরে যে ভালো ক্রিকেট বুঝিস, একবার ট্রাই কর। কিছু টাকা হলে পরে আর করিস না, সমস্যা কি? না রে, এমনি ভালো আছি। আরে চালাস তো পুরোনো আমলের বাইক, একটা R15 রয়্যাল এনফিল্ড। এর টাকা হলেই আর খেলবি না, প্রবলেম কি? রাত ভারী হচ্ছে, পাঠানো খাবার প্লেটেই পড়ে আছে। পেটের মধ্যেও ক্ষুধারা জ্বালা ধরাচ্ছে সিনথিয়ার। মনের বিষণ্ণতা পেটের জ্বালা চাপা দিচ্ছে। মাথার মধ্যে এক চিন্তা ঘুরপাক খাচ্ছে বারবার। ইরফাতকে কি কিছু খেতে দিয়েছে রাফসান?
সিনথিয়া উঠে দাঁড়ায়, শিকল ধরে টানে। একটু পরেই দরজা খুলে ভেতরে আসে রাফি। তারপর বলে, কেন, প্রবলেম? ভাইয়া কোথায়? আছে। আছে তো আমিও জানি, কোথায় জানতে চেয়েছি। কেন? সিনথিয়া বিরক্ত হয়, দাঁতে দাঁত চেপে বলে, এত প্রশ্ন কেন? দরকার আছে ডেকে দিন। আমার সাথে এত জেদ কেন দেখাচ্ছ? আপনি ডেকে দেবেন? আগে বলো। কি বলবো? তুমি আগের মতো কোনো কথা বলছো না। জীবন কি আগের জায়গায় আছে? জীবনে একটু ভুলের জন্য পুরো আমিকেই তুমি অগ্রাহ্য করছো। আমার কি করা উচিত? আমি তো বলেছি সিনথিয়া, আমি ভুল করেছি। আমি নিরুপায় ছিলাম। কিছু ভুল শোধরানো যায় না। এই মুহূর্তে আমারও কিছু করার নেই। তোমার জন্য আমি কি না করলাম। তোমার ভাইয়ের কথায় উঠলাম বসলাম, আর তুমি? তাতে কি আমার মঙ্গল হয়েছে? নাকি শান্তিতে থেকেছি? আপনার জন্য জেল খেটেছি আমি। আমার জন্য না সিনথিয়া, তুমি তোমার ভাইয়ের জন্য জেল খেটেছো। আমাকে দোষারোপ করো না। আর আমি চাইলেও এই জাল ছেড়ে বের হতে পারতাম না। সিনথিয়ার মুখটা কালো হয়ে আসে। সত্যি কি তাহলে রাফির দোষ নেই? রাফির জন্য জেল খাটেনি? রাফির জন্য এত কষ্ট পোহাতে হয়নি? সবটা যদি রাফসানি করে থাকে তাহলে রাফির দোষ কোথায়? একটা মানুষের অনুপস্থিতিতে অন্যকে মনে জায়গা দেওয়া অন্যায় হয়ে গেল কি? মনটা বিষণ্ণ হয়ে আসে। তারপরে মনে হয়, আচ্ছা, ভালোবাসলে কি কেউ কাউকে কষ্ট দিতে পারে? একজন মানুষকে শুধু নিজের করে পাওয়ার কি ভালোবাসা? একজনকে পেতে সকল অন্যায় করাকে কি ভালোবাসা বলে? প্রতিদিন প্রতি স্পেশাল মুহূর্তে ফুল নিবেদন করে ভালোবাসে বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসা তো ভালোবাসার মানুষকে ভালো রাখা, খুশি রাখা, শান্তিতে রাখাকে বলে। ভালোবেসে অসুস্থ লাইফ লিড করা, প্রতি মুহূর্তে অশান্তিতে রাখা, কষ্ট দেয়া, যন্ত্রণা দেয়া, জ্বালানো পুরানো কখনো ভালোবাসা হতে পারে না। যে ভালোবাসে সে কখনো আঘাত করতেই পারে না। সে সূত্রে রাফি তাকে কখনোই ভালোবাসেনি। এটা তো কেবল নিজের করে পাওয়ার ইচ্ছা। সিনথিয়া আবেগঘন চিন্তা ঝেড়ে ফেলে, তারপর বলে, ভালোবাসলে কেউ কাউকে পোড়াতে পারে রাফি? আমি নিরুপায় ছিলাম সিনথিয়া। বিয়ে না করলে আমার লাইফ শেষ হয়ে যেত, মান সম্মান শেষ হয়ে যেত, জেল হতো। বিচ্ছেদ তো হতো না। বিচ্ছেদের কষ্ট বোঝো। নিজের চোখের সামনে নিজের মানুষটাকে অন্যকে স্পর্শ করলে কত যন্ত্রণা হয় জানো? ভালোবাসুনি কোনোদিন, বাসলে এমন করতে পারতে না। আমার উপায় ছিল না। বললাম তো ভুল হয়েছে। ভালোবাসি বলেই তোমার ভাই যা বলেছে তাই করেছি। ভুল। ওইটা ভালোবাসা না, শুধু আমাকে পাওয়ার ইচ্ছে, জেদ অথবা আকাঙ্ক্ষা। ভালোবাসার মানেই তো তুমি জানো না। তুমি তো জানো আমাকে ভালোবেসেছো, তাহলে এখন কি প্রবলেম? এখন কেন অন্য কাউকে মনে জায়গা দিতে চাচ্ছ? ভালোবাসার সংজ্ঞা আর ভালোবাসার যে বর্ণনা দিয়েছো তাতে তুমি আমাকে ভালোবাসোনি। কখনো কখনো ভুল মানুষকে ভালোবাসার বিনিময়ে পাওয়া যন্ত্রণা আসমান ছুঁয়ে যায়। জানো তো, কষ্ট পাওয়ারও একটা লিমিট থাকে। ওইটা যখন ক্রস হয়ে যায়, পড়তে পড়তে মানুষ তখন বাঁচার রাস্তা খোঁজে। তখন যদি কোনো সঠিক মানুষ তার ছায়াতলে হৃদয় ভাঙা মানুষটাকে আগলে রাখে, যখন কোনো ভাঙা হৃদয়ের মানুষ শেল্টার পায়। জীবনে যে শান্তি তুমি এক মুহূর্তের জন্য পাওনি, সেই শান্তি যদি সঠিক মানুষের উপস্থিতিতে পাও, ভুল মানুষকে তুমিও ভুলে যাবে। তাই আমিও ভুলে গেছি। আমি ভুল মানুষ? যে মানুষ নিজে বাঁচতে অন্যকে বিয়ে করে বিচ্ছেদ টানে, সে সত্যি কি সঠিক মানুষ? পরের চ্যাপ্টার না হয় নাই টানলাম। আমি কি তোমাকে কখনোই ভালোবাসিনি? ভালোবাসা কি জানো, তারপরে এই প্রশ্নের উত্তর জানতে এসো। সিনথিয়া, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। অন্যজনের বর তুমি, ভুলে যেও না। গেট লস্ট। সিনথিয়া। বলে দু পা বাড়ায় রাফি। সিনথিয়া পিছিয়ে যায়, ঝাঁঝালো গলায় বলে, স্টপ। থেমে যায় রাফি, চোখ পাকায় সিনথিয়া। তারপর বলো ভাইয়া কোথায়? ভাইয়াকে ডাকো। রাফি ওখানেই দাঁড়ায়, তারপর বলে, ভাইয়ার কাজ আছে, উপরে গিয়েছে। সিনথিয়ার মাথায় দূরে থেকে এক ঝাপটা বাতাস যেন বাড়ি খায়, মনের মধ্যে দুলে ওঠে। আসার পথে সে দেখে এসেছে কেবিনগুলো পাশাপাশি, মাঝখানে সরু রাস্তা, পাশে লম্বা। চাইলে এই সুযোগ কাজে লাগানো যেতেই পারে। ইরফাতকে এক পলক দেখার ইচ্ছায় ভেতরটা মরুভূমির মতো ধু ধু করছে।
কথা শোনার তৃষ্ণায় অন্তরাত্মা শুকিয়ে আছে। কত কষ্ট করে মানুষটা তাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে এসেছে। সিনথিয়া বাস্তবে ফেরে, তারপর মাথায় বুদ্ধি আটে। ধীর গলায় রাফিকে বলে, ভাই এখন নিচে আসবেন না, কাজ আছে। তাহলে তুমি চলে যাও। খাবার খেয়ে নাও। যাও তুমি। আমি এখানে বসে থাকি, তুমি খাও, দেন চলে যাব, কথা দিচ্ছি। সিনথিয়া পিছিয়ে যায়। সাইড টেবিলের উপর রাখা ফুলদানি হাত বাড়িয়ে তুলে নেয়। বুকের মধ্যে ঘন্টা বাজছে। এখন যেটা চাচ্ছে তা অন্যায়, তবে এছাড়া কোনো উপায়ও নেই। সিনথিয়া ধীর পায়ে এগিয়ে আসে। মুখোমুখি হয় রাফির। ডান হাত মুষ্টি পাকিয়ে চোখের পলকে একটা বুকে আরেকটা প্যাটে খুশি দেয় সিনথিয়া। প্যাটে হাত রেখে কাচির মতো বাঁকা হয়ে যায় রাফি। বাম হাতের ফুলদানি দিয়ে মাথায় আঘাত করে সিনথিয়া। মাটিতে লুটিয়ে পড়ে রাফি। হঠাৎ করে পড়া আঘাতে জ্ঞান হারায় রাফি। রুমে রাখা ছোট টাওয়েল রাফির মুখে গুজে দেয় সিনথিয়া। রাফসানের খুলে রাখা শার্টে শক্ত করে পিছমোড়া করে বাঁধে রাফির হাত। তারপর দরজা চাপিয়ে বেরিয়ে যায়। সরু রাস্তার এপাশে ওপাশে দরজায় কান পাতে সিনথিয়া। সরু রাস্তা জুড়ে আলো সুইচ চেপে বন্ধ করে। সব দরজার কড়া নাড়া সম্ভব না, তাহলে ধরা পড়ে যাবে। সিনথিয়া প্রতিটা দরজায় কান পেতে থাকে। ভেতর থেকে কোনো শব্দ আসছে না। লম্বা সরু জায়গায় পায়চারি করে, দরজার কান লাগিয়ে থাকে। কিন্তু আশাহত হয় সিনথিয়া। হয়তো অন্য কোথাও রেখেছে ইরফাতকে। এত পাশাপাশি অবশ্যই রাখবে না। মন খারাপ হয় সিনথিয়ার। চুপচাপ নিজের রুমের দিকে পা বাড়ায় সে। ঠিক তখনই পাশের রুম থেকে পরিচিত স্বর শুনতে পায়। সিনথিয়ার ভেতরটা হু হু করে ওঠে। কেমন যেন সিক্ত হয়ে যায় ভেতরটা। ঠান্ডা অনুভূতি পায় হৃদয়। হাতের তালু আর পায়ের তলা শিরশির করে ওঠে। সিনথিয়া দরজায় কান পাতে। সব ভুল হতে পারে। গলার স্বর চিনতে কোনো ভুল হয়নি তার। সিনথিয়া টোকা দেয় দরজায়, তারপর অপেক্ষা করে। রাফসান আশেপাশে পর্যবেক্ষণ করছে। কেবিনের দায়িত্বে আছে রাফি, বাকিরা বাইরে বসে আছে। এখান থেকে বের হওয়ার রাস্তা নেই। চাইলেও এখান থেকে সহজে বের হতে পারবে না কেউ। সিনথিয়া হৃদয়ের স্পন্দন বাড়ছে, শব্দ গাঢ় হচ্ছে। ওদিকে কেউ দরজা খুলছে না। সিনথিয়া আবারও শব্দ করে ঠক ঠক করে, কিন্তু না, কেউ দরজা খুলছে না। বাইরের দিকে তাকায় সিনথিয়া, কেউ আসছে কিনা। একদিকে ভয়, অন্যদিকে প্রিয় মানুষের সাথে কথা বলার উচ্ছ্বাস। সব মিলিয়ে বুকের মধ্যে তোলপাড়। সিনথিয়া আবারও শব্দ করে। জাবের শুয়ে পড়েছে। ইরফাত খেয়াল করেছে আওয়াজ। জাবের বলে, স্যার কেউ আসবে মনে হয়, শব্দ শুনছেন? আসবে তো আসুক, গাধা নাকি, ঠক ঠক করে কেন? এর মধ্যে আরেকবার শব্দ হয়। ইরফাত উঠে বসে, দরজার দিকে তাকায়। জাবির বিরক্ত হয়, তারপর বলে, আরে গাধার দল, দরজা ঠকঠক করে লাভ আছে? দরজা তো বাইরে থেকেই লক। ইরফাত উঠে দাঁড়ায়। জাবির তড়িঘড়ি করে বলে, কোথায় যাচ্ছেন স্যার? ইরফাত উষ্ঠের মাঝে আঙুল চেপে ইঙ্গিত দেয় চুপ। জাবির স্ট্যাচুর মতো বসে থাকে। ইরফাত দরজার কাছে যায়, দরজায় কান পাতে, তারপর একটা শব্দ উচ্চারণ করে, সিনথি। অপর পাশের গলার স্বরে নিজের নাম শুনে নিজে বরফের মতো জমে যায়। বরফ ঠান্ডা অনুভূতিতে হৃদয়ের বিট মিস হয়। শ্বাস বন্ধ হয় মিলি সেকেন্ডের জন্য। শরীরের সমস্ত শক্তি যেন ওই বরফ সিক্ত গলার স্বর শুষে নেয়। নিস্তেজ হয়ে আসে পায়ের তলা। দরজা ঘেঁষে শরীর ছেড়ে দেয় সিনথিয়া। এপাশে জাবির লাফ দিয়ে দাঁড়ায় বিছানার উপর। ঠক ঠক শব্দে মানুষটা বুঝে নিল দরজার ওপারে কে। বিস্ময়ে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে জাবির। উপাস থেকে ভেসে আসে রিন রিনে মিষ্টি গলা। স্যার আমি। অপর পৃষ্ঠের মানুষটার গলা শুনে জাবির বিস্ময়ে বলে ফেলে, কিভাবে বুঝবেন স্যার? ও মাই গড। আরে গাধা, ওদের কেউ হলে তো দরজা খুলেই আসতো, চলে আসতো। শব্দ করছে, তার মানে অবশ্যই অন্য কেউ। তাই বলে যে সিনথিয়া ইবনেই হবে? ও ছাড়া এমন কাজ করার মতো কেউ নেই। জাবির বসে পড়ে ধপাস করে, মুখ দিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, ও আমি ভাবলাম কি আর না কি। ধুর। ইরফাত দরজার দিকে ঝুঁকে যায়, তারপর বলে, আর ইউ ওকে? সিনথিয়ার মুখে কথা আসে না। গলায় দলা পাকিয়ে আসে বুকের অনুভূতিগুলো। এইভাবে তাকে কেউ বোঝেনি, কেউ না। সিনথিয়া জড়ানো গলায় বলে, আপনি ঠিক আছেন?
আই এম ওকে। রাতে খেয়েছেন? যদিও খাওয়া হয়নি। খাবার দিলে না খাওয়া হবে? ইরফাত কথা এড়িয়ে যায়। বলে, তুমি খেয়েছো? আগে আমার প্রশ্নের উত্তর দিন। ইরফাত বলে, হুম। জাবির বলে, কখন খেলেন স্যার? আমাকে একটু দিলেন না? ইরফাত চোখ পাকায়। সিনথিয়া বুঝে নেয় বাকিটা। তারপর বলে, খেতেও দেয়নি। ভাবতে খারাপ লাগে সিনথিয়ার। তার জন্য কত কষ্ট পেতে হচ্ছে ইরফাতকে। সিনথিয়া জড়ানো ভাঙা গলায় বলে, সরি ফর এভরিথিং। হোয়াই? আমার জন্য আপনাকে এত কষ্ট পেতে হচ্ছে। আসলে মুগ্ধ। ডোন্ট প্যানিক সিনথি। আই নো তোমার আর এক্সপ্লেইন করতে হবে না। তবুও কিচ্ছু না সিনথি, এভরিথিং উইল বি ফাইন। এখন বলো, তুমি কি করে এখানে আসলে? রুমে বন্দি ছিলাম। আমার পায়ে তো শেকল দেয়া, যদিও অনেকটা লম্বা। রাফি ঢুকেছিল রুমে, ওকে মেরে সেন্সলেস করে ফেলে আসছি। হেই, কি বলো? জাবির এবার খিক খিক করে হাসে। ইরফাত চোখ পাকায়, তবু থামে না। তারপর বলে, এই মেয়ে দুনিয়া ভেঙে চুরে আপনার কাছে আসবে। বার্নে বানায়া দে জড়ি। থামবেন? সিনথিয়া শুনতে পায় কথাটা। নিজের শরীরের ভার রাখতে না পেরে দরজা ঘেঁষে বসে। তারপর সিনথিয়া বলে, স্যার, একটা রিকোয়েস্ট করব। অফকোর্স। আমার কোনো এক্সপেকটেশন নেই। যদি দরজা ঘেঁষে একটু বসতেন। দাঁড়িয়ে থাকতে পারছি না, না মানে কথা শুনতে পাচ্ছি না। জাবির আবারও মৃদু হাসে। ইরফাদের চোখাচোখি হয়। কাজের বাইরে ইরফাত অনেকটাই বন্ধু সুলভ। সেই মেজ হলেও জাবির ইরফাতকে যথেষ্ট সম্মান করে। আবার মাঝে মধ্যে রসিকতাও করে। সেই জায়গা থেকে আবারও হাসে। তারপর জাবির বলে, মনে করুন আমি নেই, মানে এখানে আপনি আর সিনথিয়া ইবনা ছাড়া আর কেউ নেই। সময় দেন। ইরফাত চোখ ফিরে নেয়। সিনথিয়া বলে, রুমে যাও। এখানে বসে থাকতে হবে কেন এত কষ্ট করে? সিনথিয়া কথা বলে না। তার বলার আর কিছু নেই। এই মানুষটাকে সে রিকোয়েস্ট করতে পারে, তবে জোর করার অধিকার তো তার নেই। আর কোনো কথাও নেই। সে চুপচাপ বসে থাকে। জাবির বলে, বেশি কিছু তো চাইনি মেয়েটা। এত কষ্ট করে একজনকে সেন্সলেস করে আসছে মেয়েটা, এতটুকু প্রাপ্য না? আমি লাইট অফ করে দিচ্ছি। মনে করুন রুমে আর কেউ নেই। ইরফাত আবারও চোখ পাকায়। আর সেই চোখ রাঙানির উপর জাবির লাইটটা টুক করে বন্ধ করে দেয়। ওপাশ থেকে সিনথিয়ার গলা আবারও শোনা যায়, আরেকবার রিকোয়েস্ট করলে কি আপনি রেগে যাবেন? প্লিজ একটা মিনিট। ইরফাত অন্ধকার রুমেই দাঁড়িয়ে আছে। অপর পাশের মেয়েটাকে আর কি বলবে সে? তবু বলে, যাও, এভাবে বসে থেকো না। খুব বেশি কিছু চাইনি, একটা মিনিট প্লিজ। সিনথি, যাও বলছি। বসতে হবে না, আমি এখানেই বসে থাকবো। আপনি বিছানায় যান। আমি কিন্তু সত্যিই রেগে যাচ্ছি। সরি স্যার, চলে যাচ্ছি। রাগ করবেন না প্লিজ। এইভাবে চলে যায় কয়েক মিনিট। ঘরে বাইরে পিনপত নীরবতা। তবে ইরফাত জানে সিনথি যায়নি। মিনিট 10 পর ইরফাত ডাকে। সিনথি। সিনথিয়া উত্তর নেয় না। ইরফাত বলে, আমি জানি তুমি যাওনি। সিনথিয়া সাড়া দেয়। ইরফাত বলে, জেদ করো না, রুমে যাও। সিনথিয়া আর কথা বলে না। ইরফাত আবারও দাঁড়িয়ে থাকে। অনেকটা সময় পর ফুস করে শ্বাস ছাড়ে। তারপর বলে, যাও। উপাস থেকে উত্তর আসে, আমি এভাবেই বসে থাকবো। ইরফাত আরেকবার দীর্ঘ শ্বাস টানে। তারপর দরজা ঘেঁষে বসে। দরজার গায়ে লাগানো পিঠের মৃদু ধাক্কা নিজের পিঠে অনুভব করে সিনথিয়া। ঘন অন্ধকার যেন আলোয় আলোকিত হয়। পায়ের তলাটা নতুন করে শিউরে ওঠে। শ্বাস ঘন হয়ে আসে। দরজায় মাথা ঠেকায় সিনথিয়া। তারপর পাশ ঘুরে বসে সিনথিয়া। দরজায় হাত বোলায়, যেন অপর পাশের মানুষটাকে স্পর্শ করার অনুভূতি। গলা ঝরে আসে, সিক্ত হয়ে আসে হাতের তালু, যেন পৌষ মাসের শীতে সে বরফ হয়ে যাচ্ছে। জোরে আসা গলায় স্পষ্ট স্বরে বলে, ধন্যবাদ স্যার, এইটুকু নিয়েই সারা জীবন বেঁচে থাকবো। ভালোবাসার অনুভূতি সত্যিই সুন্দর। ভোরের আলো ফুটছে। সারা রাত নিজ দায়িত্বে চারপাশের সবটা পর্যবেক্ষণ করেছে রাফসান। এক মুহূর্তের জন্য অন্যের উপর নির্ভর করেনি। সারা রাত নজর রেখেছে সমুদ্র পথে।
কেউ পিছু নিয়েছে কিনা, কোনো রহস্যময় কিছু দেখা যায় কিনা। তবে কেবিনের সাইডটা সে সময় দিতে পারেনি। রাফির সাথে লাস্ট কথা হয়েছিল কেবিনে, এরপর থেকে ছাদে ছিল রাফসান। সারা রাত নির্ঘুমে কেটেছে, এখন একটু রেস্ট দরকার। নিচে যাওয়ার জন্য পেছনে ফিরে রাফসান। রাফি এখনও শুয়ে আছে মেঝেতে। জানালা দিয়ে আসা ভোরের আলোয় চোখ মিটমিট করে রাফি নিজেকে মেঝেতে দেখতে পায়। মাথা ব্যথায় টনটন করছে। সে এখানে কেন? মেঝেতে পড়েছিল কি সে? কিন্তু কেন? পরক্ষণেই মনে পড়ে রাতের ঘটনা। ভেতরে ছোটখাটো একটা বোম ব্লাস্ট হয়। সিনথিয়া কি তাহলে পালিয়ে গেছে? সাথে সাথে উঠে বসে রাফি। এদিকে ওদিক তাকায়। সিনথিয়া ঘরে নেই। ব্যথায় মাথা নাড়াতেই কষ্ট হচ্ছে। তবে তার দায়িত্বে থাকা সিনথিয়া যদি সত্যি পালিয়ে যায় তাহলে তার জীবন আর থাকবে না। এক সেকেন্ডে ঝড়ের গতিতে যেন উড়ে বাইরে আসে রাফি। দুপাশে কেবিন, মাঝে লম্বা রাস্তা, মাঝামাঝি কেবিনের দরজা ঘেঁষে বসে আছে সিনথিয়া। হাফ ছাড়ে রাফি। সিনথিয়ার মাথাটা দরজায় ঠেকানো। অফ হোয়াইট কালারের গাউনটা মেঝে ছড়িয়ে আছে। লম্বা চুলের বেনুনিটা কুলির উপর জমা হয়েছে। বন্ধ চোখে যেন পৃথিবীর সমস্ত মায়া ঢেলে দিয়েছে। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী থেমে যায় রাফির। মেয়েটা এত মায়াবী, এত স্নিগ্ধ, সুন্দর সবাই হতে পারে, তবে মায়াবী হয় খুব কম মেয়ে। হঠাৎ করে একটা চিন্তা ঢুকে যায়। সিনথিয়া এখানে কেন ঘুমাচ্ছে? এখানেই তো এসপি আর এসপির সহকর্মীকে রাখা হয়েছে। কি চলছে এসপির সাথে সিনথিয়ার? প্রেম কি হয়ে গেছে তাহলে? ঠিক ওই সময়ই রাফসান নামে। প্রথমে পা ফেলে অবাক হয়ে যায় রাফসান। সিনথিয়া ফ্লোরে কেন? এই প্রশ্ন নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় রাফসান। চোখাচোখি হয় রাফির। রাফির চোখে ভয় আর রাফসানের চোখে দেখা যায় রাগ। চোয়াল শক্ত হয়ে আসে রাফসানের। ক্রুদ্ধ গলায় বলে, ও এখানে কেন? চুপ করে থাকে রাফি। রাফসান কঠিন গলায় বলে, ও সারা রাত মেঝেতে এখানে ছিল? রাফি মাথা নাড়ায়। রাফসান চেঁচিয়ে ওঠে, আর তুই কি করছিস সারা রাত? উচ্চ স্বর শুনে ঘুম ছুটে যায় সিনথিয়ার। চোখ খুলে এই দুজন মানুষকে মুখোমুখি দেখে সিনথিয়া। নিজের অবস্থান দেখে চিন্তা করে রাতে কখন ঘুমিয়েছিল সে। রাতের কথা মনে পড়ে। ইরফাত অনেকবার বলেছিল রুমে যেতে, সে যায়নি। তারপর কখন ঘুমিয়ে গেছে মনে নেই। উপাসের মানুষটা কি তার সারা না পেয়ে পরবর্তীতে বিছানায় গিয়েছিল, ঘুমিয়েছিল, নাকি দরজার ওপাশে বসে আছে? চাইলেই তো সে দেখতে পারছে না। রাফির উত্তরে ভাবনার ছাদ ঘটে। উপরের দিকে তাকায় সিনথিয়া। আপনার বোনকে জিজ্ঞাসা করুন। আপনার বোন আমাকে মেরে এখানে চলে এসেছে। রাফসান সিনথিয়ার দিকে তাকায়। বড় বড় গোল গোল চোখে রাফসান চোখ রাখে। গম্ভীর গলায় বলে, সত্যি? সিনথিয়া চোখ সরায়। রাফসান বুঝে নেয় সব। রাফিকে কিছু বলে লাভ নেই। রাফসান জানে তার বোনের কথা। তবে বোন যে দুনিয়ার সব ভেঙে চুরে ইরফাদের কাছে ছুটে আসতে পারে, ইরফাদের জন্য এত লড়াই করতে পারে, এটা তার জানা ছিল না। এত কিছু বলার পরও সিনথিয়ার মনে কোনো পরিবর্তন নেই। ইরফাদ এই কয়েকটা দিনে কি এমন জাদু করলো? এখন তার বোন তাকে বিশ্বাস করলো না। আগে তো সব শুনতো বাচ্চাদের মতো। তাহলে কি দুজনের মধ্যেই কোনো কিছু আছে যেটা সিনথিয়া বলতে চাচ্ছে না? রাফসান সিনথিয়ার সামনে বসে ধীর গলায় বলে, সত্যি করে বল, এসপি তোকে ভালোবেসেছে? সিনথিয়ার মুখটা গম্ভীর, চোখ দুটো নামানো। হাজার হোক বড় ভাই তো রাফসান। নির্লজ্জতার পরিচয় বারবার বড় ভাইয়ের কাছে দেয়া যায় না। সিনথিয়া কথা বলে না। রাফসান আবারও বলে, কি বলি? সিনথিয়া নীরবে দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। রাফসান নরম দৃষ্টিতে একবার রাফির দিকে তাকায়, তারপর আবার সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, চল এখানেই থেকে। সিনথিয়ার হেলদোল নেই কোনো, যেন শুনতেই পাচ্ছে না। রাফসান আবার বলে, এত কিছু এসপির অ্যাকাউন্টের শুনেও তোর একতরফা কিসের ভালোবাসা? হিউজ এ মার্ডারার, ড্যামেট। ওর নামেই শুধু এসপি। তুই তোর ভাইয়াকে বিলিভ করিস না। ও আমাদের খুনি। আমাদের সুন্দর একটা পরিবার ছিল। আয়ার ফ্যামিলি ওয়াজ টিচার টিচার্স ফর হিম, অনলি ফর হিম। তিনি খুনি হলে তুমিও খুনি ভাইয়া। তিনি অনেক অপরাধীকে হয়তো শাস্তি দিয়েছেন, হয়তো মেরেছেন, এটা তার প্রফেশন। কিন্তু তুমি তো একজনের হৃদয়ে ছুরি চালিয়ে এসছো। তুই কি বাবাকে অপরাধী বলেছিস? অবশ্যই না।
তবে ঘটনা তো এখনো একপাক্ষিক। আমাকে আমার পালিত বাবা বলেছেন ওই সময় ক্যাসিনো সম্রাট শব্দটা শাহজাহান নামের আগে যুক্ত হয়েছিল। এটার অবশ্যই কোনো কারণ আছে। কিছু ঘটে থাকলেই তো কিছু রটে। একপাক্ষিক কথা শুনে আমি ম্যানিপুলেট হতে পারি না। দাঁড়িয়ে থাকা রাফির সাথে সাথে উত্তর দেয়, তাহলে একপাক্ষিক ঘটনা দেখে আমাকে কেন শাস্তি দিচ্ছ? কেন আমাকে মানতে পারছো না? শাট আপ। তুমি লুকিয়ে বিয়ে করেছো, আমার মন ভেঙেছো, বিশ্বাস ভেঙেছো। মন ভাঙার আবার একপাক্ষিক আর উভয় পাক্ষিক কিছু হয় নাকি? আমি বাধ্য হয়ে করেছি, বলছি তো। না হলে বাবা পরের মাসের ইনস্টলমেন্ট দিতেন না। এত বাহানা করো না রাফি। তুমি চাইলে আমাকে জানাতে পারতে, দুজন মিলে সলিউশন খোঁজা যেত। এটা তো কল্পনা না, টাকার প্রবলেম। সরি টু সে, মনে হয় কখনো আমার থেকে টাকা নাওনি। আমি তোমাকে কখনো হেল্প করিনি। আসলে কি জানো, ভেতরের খবরটা আমাকে তুমি বলছো না। তুমি চেয়েছো সাপও মরে লাঠিও না ভাঙে। ওইদিকে সুন্দরী একটা বউ পেলাম, বাবার সম্পত্তি উদ্ধার হলো, আবার সেই নিউজটা হাইট রেখে গার্লফ্রেন্ডকেও পেলাম। তুমি তো এত কঠিন ছিলে না। তাহলে ভাবো কি পরিমাণ আঘাত তুমি দিয়েছো। এখন আমি সব আবেগ নয় বিবেক দিয়ে ভাবা শিখেছি। তাহলে কি এখন তোমাকে বিয়ে করতে চাইতাম সিনথি? সিনথি বলবে না ওই মুখে। মানুষের ভেতরে কি চলে তা যদি বুঝতে পারা যেত, তাহলে ভুল মানুষকে বিশ্বাস করে এত হৃদয় ভাঙার গল্প, এত দীর্ঘশ্বাসের গল্প তৈরি হতো না। আমি এত কিছু বুঝি না। আমি শুধু এই রুলস মানি যে একবার হৃদয় ভাঙতে পারে সে কখনোই ভালোবাসতে পারে না। জীবন খুব মূল্যবান। ভুল জায়গা থেকে মুভ অন করা, নিজেকে যত দ্রুত সম্ভব রিকভার করে ভালো থাকার চেষ্টা করে যাওয়াটাই জীবন। তাই আমার জীবনে প্রতারক চরিত্রহীনদের এক বিন্দু জায়গা নেই। তাহলে তুমি কি ভাবছো এসপি চরিত্রবান? তাকে বিশ্বাস করার কারণ? আমি বিশ্বাস করি একজন হৃদয় ভাঙা মানুষ কখনো অন্যের হৃদয় ভাঙতে পারে না, কারণ সে জানে হৃদয় ভাঙার কত যন্ত্রণা। রাফি খেপে যায়। রাফসানের দিকে এগিয়ে আসে, সিনথিয়ার দিকে আঙুল তুলে বলে, দেখেছেন বড় ভাই, তলে তলে এরা কত দূর গিয়েছে। আপনি কি মনে করেন ওদের সম্পর্ক খুবই নর্মাল? কতটা ক্লোজ হলে একে অপরের হৃদয়ের খবর রাখে। রাফসান সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, তুই ডেসপারেট হয়ে যাচ্ছিস ছোট পাখি। আপন মানুষকে তুই বিশ্বাস করছিস না, আমার কথা শুনছিস না। আমি ভাই হয়ে কি তোর খারাপ চাইবো? সিনথিয়া হাসে, তারপর বলে, ভালোবাসা, আদর, স্নেহ মানে কি জানো? ভালো চাওয়ার মানে কি জানো ভাইয়া? আমার হৃদয় ভাঙার গল্প তোমাকে বলেছিলাম, তুমি সেই গল্পকে টেনে ভয়ঙ্কর রূপ দিয়েছ। আমি সেদিন একটা বিশ্বস্ত শেল্টার খুঁজছিলাম, আর ছোট বোন হিসেবে তোমার কাছে দুঃখগুলো বলেছিলাম। সে তুমি কি করলে? আমাকে আরও দুঃখ দিলে। এখন বলছো খারাপ চাও না? কোন ভালোটা চাও আমার বলো তো? আমি একটা ন্যায় বিচার পাওয়ার জন্য এমন করেছি, আর কিছু না। হারানোর পরিবার ফিরে পেতে করেছি। বাবা বেঁচে আছে নাকি আমাদের রেখে চলে গেছে, এইসব প্রশ্ন আমাকে শান্তি দেয় না, ঘুমাতে পারি না, তাই করেছি। তুই ছাড়া আমাকে নিঃস্বার্থভাবে হেল্প করবি বল? আসলে কি জানো, যতই তোমাদের নিয়ে রিসার্চ করি হিসেব মেলে না। পরিবার বিচ্ছিন্ন হওয়ার কষ্ট যদি পেয়েই থাকো, সেই দায় কি ইভা নামের মেয়েটির ছিল ভাইয়া? অজানা নামটা সিনথিয়ার মুখে শুনে অবাক হয়ে যায় রাফসান। ভ্রুজগুলির মাঝে ভাঁজ পড়ে কয়েকটা, কপাল কুঁচকে আসে। এভাবে তুই জিনিস? আমি সব জানি ভাইয়া। এসপি এইসব বলেছে? স্ট্রেঞ্জ। সিনথিয়া দেখে বাঁকা হাসে, তারপর বলে, ফ্যামিলি বিচ্ছিন্ন হওয়ার কষ্ট যদি তোমার হৃদয়ে থেকে থাকে, তোমার শত্রুতা সিনহার সাথে, তার বাবার সাথে, ওই মেয়েটার সাথে কি? মেনে নিলাম প্রতিশোধের নেশায় ওই মেয়েটাকে তুমি যা খুশি করেছ, কিন্তু তোমার বাচ্চাটাকে কেন এমন জীবন দিলে? ফ্যামিলি বিচ্ছিন্ন হওয়ায় যদি তোমার ভেতরে এত কষ্ট থাকে, তুমি নিজের হাতে তোমার পরিবার কেন ভাঙলে? ওই বাচ্চাটার কি দোষ? তুমি বেঁচে থাকতে বাচ্চাটা বাবাহীন। ওই বাচ্চা যখন বলে সবার বাবা আছে, আমার বাবা নেই কেন, তার মা তাকে প্রতিনিয়ত কি বলে সামলায়, কি উত্তর দেয়?
যে একটা বাচ্চার সাথে এমন অবিচার করতে পারে সে কি আসলেই নর্মাল অবস্থায় আছে? যে নিজের বাচ্চাকে এমন সিচুয়েশনে ফেলে সে আদৌ মানুষ নাকি অমানুষ? ভাই বলে কাপুরুষ শব্দটা টানলাম না, তবে বেশি বাড়াবাড়ি করলে এটাও বলবো। সিনথিয়ার মুখের শেষের কথা শুনে রাফসান রুষ্ট হয়ে যায়, রাগে দাঁতে দাঁত চাপে, চোখ বন্ধ করে রাখে। তারপর ক্রুদ্ধ গলায় বলে, লিমিট ক্রস করিস না। আমি আমার লিমিটের মধ্যেই আছি, সজ্ঞানে আছি, সুস্থ স্বাভাবিক আছি। তোমরা ঠিক নেই। তুমি প্রতিশোধের নেশায় আরেকজনের বুকে ছুরি চালিয়ে এসছো। ইরফান স্যার যে তোমাকে এখনো শুট করেনি, এই অনেক। রাফসান চেঁচে ওঠে, সিনথি, চিৎকার করো না ভাইয়া, চিৎকার করে সত্য মিথ্যা হয়ে যায় না। তোমরা কি ভেবেছ ভাই বলে আমি তোমাদের পক্ষে চলে এসেছি? প্রতিশোধের নেশা তোমাকে সাইকো করে দিয়েছে। বন্ধু আমি, ভালোবাসতে আমি জানি, তাই দুই ভাইকে রক্ষা করতে এসপি স্যারের সাথে আমিও যুদ্ধে নেমেছি। আর আফসান চোখ রাঙায়, ক্রুদ্ধ গলায় বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।